ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি, নবম শ্রেণীর ইলিয়াস গল্পটি। আর আজকের এই গল্পটা আমি খুব সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবে। যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের একটা পরিচিত একটা গল্প। আর আমরা গল্পপ্রিয় যারা যে সমস্ত ছাত্রছাত্রী আছি তারা কিন্তু আজকের এই গল্পটা শুনলে অনেকেই উপকৃত হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা কি বলতো, তোমার লাইন বাই লাইন পড়তে খুব তাদের বিরক্তি বোধ হয়। 4-5 পাতার যখন একটা গল্প হয় তখন কিন্তু তারা পড়তে চায় না বা তাদের মধ্যে আগ্রহটা আস্তে আস্তে হারিয়ে যায়। তো সেই গল্পটাকে যদি একটু গল্পের ছলে ছলে বা মূল মূল বিষয়গুলো তুলে ধরা যায়, আমার মনে হয় সেই বিষয়টা সম্পর্কে তাদের আগ্রহ জন্মায়। আর সেই সমস্ত ছাত্রছাত্রীদের মুশকিলটাকে আসান করার জন্য আমি রয়েছি শামীম সাহেব তোমাদের সঙ্গে। তাই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই গল্পটা শুরু করার আগে আমাদেরকে একটু কবি পরিচিতি সম্পর্কে জানা দরকার, কারণ কবি পরিচিতি যদি না জানি তাহলে আজকের আমাদের এই গল্পটা বুঝতে অনেকটা অসুবিধা হবে। এই গল্পটা লিখেছেন, ইলিয়াস গল্পটা লিখেছেন লিও তলস্তয়। তিনি হচ্ছেন একজন রুশ সাহিত্যিক, অর্থাৎ রাশিয়া দেশের একজন বিখ্যাত এক স্বনামধন্য কবি। তো এই লিও তলস্তয় এই যে গল্পটা রয়েছে এই গল্পটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন আমাদের বিখ্যাত অনুবাদক মনীন্দ্র দত্ত। কারণ আমরা তো রাশিয়ার ভাষা বুঝি না, তাই আমাদের এই যে এটাকে তর্জমা করার খুব প্রয়োজন ছিল। তাই এইটাকে সহজ সরল ভাষায় বাংলা ভাষাতে আমাদেরকে তর্জমা করে দিয়েছেন কে? মনীন্দ্র দত্ত। তো এই লিও টলস্টয় তার একটা বিখ্যাত একটা উপন্যাস আছে, যে উপন্যাস সাহিত্যের জগতে মহাকাব্যিক উপন্যাস নামে পরিচিত, বিশেষ করে রাশিয়াতে। তো সেই উপন্যাসটার নাম হলো ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস, অর্থাৎ এর বাংলা নাম হচ্ছে যুদ্ধ এবং শান্তি। এই যে উপন্যাসটা রয়েছে এই উপন্যাস মহাকাব্যিক উপন্যাস এবং লিও টলস্টয়ের একটা শ্রেষ্ঠ বিখ্যাত একটা উপন্যাস। তো এই গল্পটা তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। এবার এই ইলিয়াস গল্পটার উৎস কোথা থেকে নেওয়া হয়েছে আমাদেরকে যদি প্রশ্নটা করে তাহলে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে 23 টেলস, এই যে নামক যে গল্প গ্রন্থটা রয়েছে এখান থেকে আমাদের এই ইলিয়াস গল্পটা নেওয়া হয়েছে। তো এই গল্পটার ভেতরে প্রবেশ করার আগে আমরা দুটো জায়গা সম্পর্কে একটু জানবো, যেটা আমাদের ছেলেমেয়েরা এই বিষয়টাকে স্কিপ করে যায়। সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে উফা প্রদেশ। উফা প্রদেশটা কোথায় অবস্থিত? উফা প্রদেশটা হচ্ছে রাশিয়া যে বেলায়া নদীর তীরে এই উফা প্রদেশটা অবস্থিত। আর তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাস্কির। বাস্কির কি? বাস্কির হচ্ছে তুরস্কের একটা জনগোষ্ঠী। এদের কাজ মূলত পশুপালন করা, কুমিস এবং মাংস বিক্রি করা। আর এরা এইভাবেই তাদের জীবনযাপনটা করে। কিন্তু এটা এশিয়া ও ইউরোপের যে সংযোগ স্থল রয়েছে, এশিয়া ও ইউরোপের যে সংযোগ স্থল রয়েছে সেখানে উরাল পর্বতের পাদদেশে এই বাস্কির নামক জাতিরা বাস করত। এটা তুরস্কের অন্তর্গত ছিল, কিন্তু পরবর্তীতে এটা রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এবার আমরা চলে আসব গল্পের মূল বিষয়বস্তুতে। এই গল্পের আমাদের যে মূল ক্যারেক্টার, সেই মূল ক্যারেক্টারের নাম হচ্ছে ইলিয়াস। তো এই ইলিয়াস গল্পটাই আমাদের বেশ কিছু তথ্য জানতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু এই গল্পটা সম্পর্কে জানতে পারবো না। দেখো, ইলিয়াস হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। তার বাবা খুব হাইফাই বড়লোক ছিল না, তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান ছিলেন। তো ইলিয়াসের বাবা যখন মারা যায়, ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা মারা যাচ্ছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যাচ্ছে? 1 বছর পর। তো ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা মারা যাচ্ছে। যখন 1 বছর পর যখন তার বাবা মারা যাচ্ছে তখন কিন্তু ইলিয়াসের বাবা বেশি সম্পত্তি রেখে যেত না। এখানে প্রশ্ন জাগতে পারে যে সম্পত্তি বলতে কি তাহলে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা এগুলোকে বোঝায়? না, এগুলোকে বোঝায় না। তাহলে কি বোঝাচ্ছে? সে সময় কার কতগুলো পশু ছিল, গরু, ছাগল, ভেড়া,
ঘটকি, এই যে ব্যাপারটা রয়েছে, কার কতটা প্রচুর সম্পদ ছিল সেই বিষয়ে কিন্তু এখানে এটাকে সম্পত্তি হিসাবে বলা হয়েছে। তো দেখো, ইলিয়াসের বাবা যখন মারা যাচ্ছে তখন তাদের প্রাথমিক সম্পদ হচ্ছে এটা। প্রাথমিক সম্পদ কি? ঘটকি হচ্ছে 7টা, গরু হচ্ছে 2টো, ভেড়া হচ্ছে 20টা। তো এই সম্পত্তি রেখে ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন ইলিয়াস ধনীও না আবার গরিবও না, তার মানে মিডল ক্লাস ফ্যামিলি বলা যেতে পারে। তো এই মতো অবস্থায় ইলিয়াসের বাবা পরলোক গমন করে। কিন্তু ইলিয়াসের এই দুর্দিনে তার পাশে ছিল তার যোগ্য সহধর্মিনী। তার নাম কি? তার নাম হচ্ছে শামসে মাগি। কেন তাকে যোগ্য সহধর্মিনী বললাম? কারণ কথাই বলে না যে একটা পুরুষের সফলতার পিছনে একটা নারীর অবদান অনস্বীকার্য, ঠিক সেই রকমই এখানেও কিন্তু এই শামসে মাগির অবদান অনস্বীকার্য। ইলিয়াস ও তার স্ত্রী শামসে মাগি এরা প্রতিনিয়ত রাত দিন পরিশ্রম করে, এরা নিজের কাজ করে রাত দিন পরিশ্রম করে কি করলো, তারা একটু একটু করে তাদের সম্পত্তিকে বৃদ্ধি করলো। 2 কে 4, 4 কে 6, 6 কে 8, 8 কে 10, এইভাবে দিন দিন তারা সম্পত্তি বৃদ্ধি করলো। তারা রাত জেগে না খেয়ে এইভাবে তারা প্রতিনিয়ত কষ্ট করে মেহনত করে তারা তাদের এই সাফল্যের চূড়াটায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কথাই বলে পরিশ্রমী সফলতার একমাত্র চাবিকাঠি। তো এখানে কিন্তু সেটাই হয়েছিল। এইভাবে তারা প্রায় 35 বছর পরিশ্রম করছে, একটা বছরে কিন্তু পরিশ্রম আসেনি। আমি আজকে বললাম কালকে আমার সফলতার মুখ দেখবো, এরকম কিন্তু না। তাই সমস্ত পাঠক বর্গরাকেও আমি বলবো যে পড়াশোনা করো, পরিশ্রম যদি না করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট কাম্য নয়। তাই ইলিয়াস ও ইলিয়াসের স্ত্রীকে দেখেও আমাদের কিন্তু বিষয়টাকে একটু রিয়ালাইজ করা উচিত যে আমাদের কিভাবে পড়াশোনাটা করতে হবে। তো 35 বছর পরিশ্রম করার পরে ওদের ঘোড়ার সংখ্যা হলো 200টা, গরু মোষ হচ্ছে 150টা, আর ভেড়া হচ্ছে 1200। তাহলে তোমরা নিজেরাই একবার পরিমাণটা দেখে নাও। আগে ছিল 60টা, সেটা হয়ে গেল 200টা। আগে গরু ছিল 2টো, এখন গরু আর মোষ মিলিয়ে হয়ে গেল 150টা। আগে ভেড়া ছিল 20টা, আর এখন ভেড়ার সংখ্যা প্রায় 1200টা। তার মানে কোথাকার সম্পদ পেয়ে গেছে, মানে কিভাবে তার উত্থানটা হচ্ছে আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা উত্থান যখন দেখলাম, তো এই বিষয়টা আশেপাশের লোকদের নজরে কিন্তু অতটা ভালোভাবে তারা দেখেনি। ইলিয়াসে যখন প্রভাব হয়ে গেল, ইলিয়াসে যখন চারিদিকে বলবলা, প্রভাব প্রতিপত্তি, সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ছে, তখন আশেপাশের মানুষজন কি করছে, তার এই প্রভাব প্রতিপত্তি দেখে তাকে অনেকে হিংসা করত। সেজন্য অনেকে তাকে টিটকারি মেরে বলতো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর মরবার কোনো দরকার নেই। দেখো তো মানুষদের কি আজব চিন্তা ভাবনা। যা তার মানে এখানে বোঝাতে চাইছে যে যাদের টাকা পয়সা আছে তাদের না মরলেও চলবে। রবীন্দ্রনাথের সে একটা বিখ্যাত একটা লাইন মনে পড়ে যাচ্ছে, জন্মিলে মরিতে হইবে এ ভুবনে। অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ প্রত্যেককে নিতে হবে। এটা যেমন চিরসত্য, তাই আমাদের এই গল্পেও ইলিয়াসকেও মরতে হবে, এটাও চিরসত্য। কিন্তু প্রতিবেশীদের আজব উদাহরণ ছিল। তো এইভাবে কিন্তু ইলিয়াসকে আমরা দেখতে পাই, সে সাফল্যের দরজায় পৌঁছেছে। কিন্তু ইলিয়াস বড়লোক হয়ে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু অলসতাও করেনি, সে কিন্তু কর্মের সঙ্গে যে কোনো কাজ করে চলেছে। ইলিয়াসের বাড়িতে যখন অতিথিরা আসতো, ইলিয়াসের যখন সুনাম হয়ে গেছিল আর কি, ইলিয়াসের বাড়িতে যখন অতিথিরা আসতো তখন কি করতো, আমি এখন যদি তোমাদের বাড়ি যাই, স্বাভাবিকভাবে তুমি তো আমাকে একটা অতিথি আপ্যায়ন করবে, চা বিস্কুট ডিম যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো তুমি অবশ্যই আমাকে দিবে। এখানেও ঠিক সেটাই, ইলিয়াসের বাড়িতে যখন কোনো অতিথি আসতো তখন তাদেরকে চা, কুমিস, শরবত, একটা বা দুটো কি মারতো, ভেড়া মারতো। আর যখন সংখ্যাটা অধিক হয়ে যেত তখন আমরা দেখেছিলাম একটা ঘটকি পর্যন্ত মারতো। তো এইভাবে ইলিয়াসের সঙ্গে অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখা করতে আসতো এবং তার বাড়িতে অতিথি আপ্যায়ন বা অতিথি বলে না, অতিথি নারায়ণ ভব, অর্থাৎ অতিথির সেবা করা মানে হচ্ছে নারায়ণের সেবা করা। তাই ইলিয়াস কিন্তু সেই ব্যাপারে সর্বদাই সজাগ ছিল। তো ইলিয়াসের এবার চলে আসে ইলিয়াসের যে ছেলেদের পরিণতি, ছেলে মেয়ে। ইলিয়াসের 2টো ছেলে ছিল,
আর একটা মেয়ে ছিল। এই 2 ছেলে আর 1 মেয়ে, অর্থাৎ 3 জন। তার মানে ইলিয়াসের সন্তান সংখ্যা ছিল 3 জন। এই 3 জনের মধ্যে 3 জনেরই কিন্তু বিয়ে হয়ে গেছিল, প্রত্যেকে সংসার করছে। কিন্তু ইলিয়াসের যখন আর্থিক অবস্থা খারাপ ছিল তখন এই ছেলে মেয়েগুলো বাবার সঙ্গে কাজে সহযোগিতা করত। কিন্তু যখন বড়লোক হয়ে গেল তখন কি হলো, দিন দিন তারা আয়েসি হয়ে উঠল, কাজকর্মের প্রতি মনোযোগ দেয় না। তারা মানে কি, তারা দিন দিন ফাঁকিবাজ হয়ে উঠলো। দেখো, বাবার যদি টাকা পয়সা থাকে, অঢেল সম্পত্তি থাকে, তাহলে কে কাজ করতে চায়? নিশ্চয় আমিও চাইবো না। আমিও তো চাইবো যে একটু বসে শুয়ে কাজ করে, টুকটাক কাজ করে বাকি জীবনটাকে বিন্দাস কাটিয়ে দেবো। এটা তো প্রত্যেকে চায়, তো আমিও চাই। তো এখানে ইলিয়াসের সন্তানরা অনেকটা ফাঁকিবাজ হয়ে গেল, কিন্তু ইলিয়াসের সন্তানদের মতো ফাঁকিবাজ হতে চায় না। তো এখানে আমরা দেখতে পাই যে ইলিয়াসের ছেলে মেয়েরা ফাঁকিবাজ হয়ে গেল। এবার যে বড় ছেলেটা আছে, এই যে বড় ছেলেটা আছে, এই বড় ছেলেটা একটা যুদ্ধ করতে গিয়ে বা মারামারি করতে গিয়ে মারা গেছে। আর তাহলে পড়ে থাকলো ছোট ছেলে বা মেজো ছেলে, যেটা বলছে ছোট বা মেজো। এই মেজো ছেলেটা কি করলো, একটা ঝগড়াটে মেয়েকে মানে বিয়ে করে নিয়ে এসছে। আর এমন একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, সে তার সঙ্গে ইলিয়াসের যে একটা মনের মিল সেটা কিন্তু হচ্ছে না। তার মানে প্রায় সংসারে অশান্তি লেগে থাকতো। তাই ইলিয়াস সিদ্ধান্ত নিয়েছে যে তার এই ছেলেটাকে বিতাড়িত, বিতাড়িত মানে কি, তাকে বাড়ি থেকে বের করে দেবে। এটা শুনে অনেকে খারাপ লাগছে যে ইলিয়াস তার ছেলেকে বের করে দিল। খারাপ লাগলেও এখানে কিন্তু ইলিয়াস কিন্তু তার দায়িত্ব পালন করেছিল। কি দায়িত্ব পালন করেছিল? ইলিয়াস যখন তার ছেলেকে বের করে দিচ্ছে তখন কিন্তু সে তার বাবার যে নৈতিক কর্তব্য, অর্থাৎ তার সম্পত্তি ভাগ, তার ছেলে যতটুকু সম্পত্তি পাবে, এই যে সম্পত্তির পরিমাণটা তিনি কিন্তু তার ছেলেকে দিয়ে দিচ্ছিল। একটা বাড়ি দিয়েছিল, কিছু গরু মোষ ঘোড়া ইত্যাদি দিয়েছিল, আর এইভাবেই তার ছেলেকে বিতাড়িত করে দিয়েছিল। ঠিক আছে, তো এতটা পর্যন্ত আমরা দেখলাম ইলিয়াসের বিশাল অবস্থা মোটামুটি ভালোই যাচ্ছে, শুনে তো বেশ ভালোই লাগছে। ইলিয়াস মনে হয় খুব সুখে আছে। কিন্তু কথাই আছে, সুখ বেশি দিন টিকে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তো ইলিয়াসের জীবনে এতদিন পৌষ মাস ছিল, এবার সর্বনাশটা নেমে আসছে। কিভাবে দেখে নাও। আমরা দেখতে পাই যে শীতকালে গরু মোষগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষের অভাবে কি হচ্ছে, খড় পাওয়া যাচ্ছে না। আর ইলিয়াসের যে ভালো ভালো ঘোড়াগুলো ছিল, সেই ঘোড়াগুলো কিরবিজ জাতি, কিরবিজরা চুরি করে নিল। এই যে কিরবিজ, কিরবিজ কারা? কিরবিজ হচ্ছে কিরগিজস্তানের একজন দুর্ধর্ষ লুটেরা। এদের কাজ হচ্ছে যে কোনো জিনিস লুট করা। তো এই কিরবিজরা ইলিয়াসের সব চাইতে যে ভালো ভালো ঘোড়াগুলো ছিল, যেগুলো সব থেকে দামি ঘোড়া, সেই ঘোড়াগুলোকে চুরি করে নেয়। ফলে ইলিয়াসের অবস্থা কিন্তু একটু একটু করে অনেক খারাপ হয়ে যায়। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে ইলিয়াসের অনেক জিনিস মারা যাচ্ছে, না খেতে পেয়ে মরে যাচ্ছে। তার মানে কি, ইলিয়াসের জীবনে চরম বিপদ ঘনিয়ে আসছে চারিদিক থেকে, যেন সে যেন মাঝ নদীতে পড়ে গেছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। এইভাবে আমরা দেখতে পাই যে ইলিয়াসের আর্থিক অবস্থার অবনতি হতে শুরু করে। ইলিয়াস একেবারে চরম দুর্দশার শেষ পর্যায়ে নেমে আসে। তো এমতো অবস্থায় ইলিয়াস দেখে যে তার অবস্থা খুব খারাপ। তখন কি করলো, আমাদের যদি ব্যাংকের যদি টাকা শেষ হয়ে যায়, পকেটের মানি ব্যাগের যদি টাকা শেষ হয়ে যায়, আমরা তখন কি করি, বাড়ির টুকিটাকি জিনিস আমরা বেচাকেনা শুরু করি। তা আমরা সেই টুকিটাকি জিনিস বেচতে শুরু করলাম। কিন্তু এইভাবে কদিন যাবে, বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তো ইলিয়াসেরও সেম একই অবস্থা হয়েছিল, তার রাজার ভান্ডার ফুরিয়ে গেল। তাই সে বাধ্য হয়ে কি করেছিল, পশমের কোট, ঘোড়ার জিন, এই যে ব্যাপারগুলো ছিল, এগুলো সে একটু একটু করে বিক্রি করতে থাকে এবং কিছু শেষে পশুকে বিক্রি করে দেয়। দিয়ে একেবারে সে রাস্তায় এসে নেমে পড়ে যায়। কিন্তু তার এই শেষ সম্বলের মধ্যে ছিল, শেষ সম্বল, শেষ সম্বলের মধ্যে ছিল লোমের তৈরি কোট, লোমের তৈরি কোট, টুপি, বুট, জুতো, আর সর্বোপরি যার কথা না বললেই নয়, তিনি হলেন ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শামসেমাকে। দেখো, ইলিয়াসের স্ত্রী ইচ্ছে করলে কিন্তু সে কিন্তু তার স্বামীর সঙ্গ ত্যাগ করতে পারতেন, কিন্তু ইলিয়াস কিন্তু
বা ইলিয়াসের স্ত্রী কিন্তু এখানে কিন্তু যোগ্য সহধর্মিনীর পরিচয় দিয়েছেন। অর্থাৎ সুখের দিনে শুধু পাশে থাকাটাই স্ত্রী পরিচয় না, বিপদের দিনে স্বামীর পাশে থেকে সঙ্গ কামনা করাই হচ্ছে প্রকৃত স্ত্রীর একজন দায়িত্ব বা কর্তব্য। তো ইলিয়াসের স্ত্রী কিন্তু সেই সহমর্মিতা ও সহধর্মিনীর পরিচয় দিয়েছিল। তো এইভাবে দেখতে পায় যে ওনারা এবার রাস্তায় নেমে পড়লেন। রাস্তায় মানে বাড়িঘর কিছু নেই, সবকিছু বিক্রি করে দিয়ে আজকে রাস্তা তারা ফকিরের মতো দিন যাপন করছে। এমতো অবস্থায় উপরওয়ালার তরফ থেকে হয়তো বলে না যে মানুষের যখন বিপদ ঘনিয়ে আসে তখন হয়তো ফেরেশতার মতো কেউ আমাদের জীবনে আসে। তো এখানেও ঠিক সেটাই হয়েছিল। ইলিয়াস ও স্ত্রী যে ওরা রাস্তাতে মানে ঘুরে বেড়াচ্ছিল, এমন সময় একজন প্রতিবেশী, সেই প্রতিবেশীর নাম হচ্ছে মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহ নজরে পড়লেন এবং মোহাম্মদ শাহ যখন দেখলেন যে ইলিয়াস ও তার স্ত্রী রাস্তা রাস্তায় পাগলের মতো, ফকিরের মতো, ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে আর দিন যাপন করছে, তখন মোহাম্মদ শাহ দেখে না অনেক করুণা হলো, দয়া হলো। তখন মোহাম্মদ শাহ গেলেন তাদের কাছে এবং তাদেরকে গিয়ে প্রস্তাব দিলেন, আজ থেকে তুমি আমাদের বাড়িতে চলো, আমি তোমাদেরকে থাকা খাওয়া পড়া সব দেবো, আর টুকিটাকে তোমরা যা পারবে নিজের মতো করে তুমি আমাদের বাড়িতে কাজ করবা। ইলিয়াসের তো কিছু করার নেই। ইলিয়াস তো একটু আশ্রয়ের খোঁজে। দেখো, মানুষের বেঁচে থাকার জন্য তিনটি জিনিস প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটে জিনিস ছাড়া কিন্তু মানুষ কিন্তু এই পৃথিবীতে অসহায়। তাই ইলিয়াস বাধ্য হয়েই মোহাম্মদ শাহর এই প্রস্তাবে রাজি হলো। যখন মোহাম্মদ শাহ এই প্রস্তাবে রাজি হলো, কিন্তু মোহাম্মদ শাহ কিন্তু লাভ হলো। কেন লাভ হলো? কারণ ইলিয়াস জানে কিভাবে দুইকে চার করতে হয়। মানে ইলিয়াস দম্পতি বুঝে ব্যাপারটাকে, কারণ তারাও তো একটা সময় মনিব ছিল। তারাও তো তাদের সম্পত্তিটা 2 2 4, 4 কে 8, 8 কে 10 এভাবে কিন্তু তারা সম্পত্তি বৃদ্ধি করেছে। তাই ইলিয়াস দম্পতিকে রেখে মোহাম্মদ শাহ লস হবে না, বরং লাভই হবে। এই আশাতেই কিন্তু ইলিয়াসকে কিন্তু মোহাম্মদ শাহ কিন্তু তার নিজের বাড়িতে নিয়ে যায়। এমন সময় ইলিয়াস কিন্তু তাদের বাড়ি চলে যায় এবং সেখানে আমরা দেখতে পাই যে ইলিয়াস মোহাম্মদ শাহর বাড়িতে গ্রীষ্মকালে কি করে? তরমুজের খেতে কাজ করে। তরমুজের খেতে আর গরু ঘোড়া যেগুলো রয়েছে সেগুলোকে দেখাশোনা করে। আর ইলিয়াসের স্ত্রী কি করে? ঘটকির যে দুধ, সেই দুধটা দই, তারপরে সেটার করার পরে কুমিশ তৈরি করে। এই ছিল তাদের স্বামী স্ত্রীর মূলত কাজ। এইভাবেই তাদের দিন যাপন চলে যাচ্ছে। প্রথম দিকে হয়তো ইলিয়াসের এবং ইলিয়াসের স্ত্রী প্রথম দিকে কষ্ট হতো, কারণ তারা দীর্ঘদিন আগে এই কাজটা করেছে, তাই তাদের এই কাজটা আবার নতুন ভাবে পুনরায় করতে তাদের অনেকটা কষ্ট হচ্ছিল। কিন্তু সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, এটা কিন্তু তারই একটা কিন্তু বাস্তব একটা প্রমাণ আমরা কিন্তু দেখতে পাই। তো ইলিয়াসের এইভাবে তাদের দিন যাপন চলতে থাকে। এমন সময় এই মোহাম্মদ শাহর বাড়িতে একজন মোল্লা প্লাস কয়েকজন অতিথি আসে। ইলিয়াস তাদের জন্য চা, কুমিশ, শরবত সবকিছুর ব্যবস্থা করে এবং তাদের জন্য একটা ভেড়া মারা হয়। তো এইভাবে তাদের খাওয়া দাওয়ার আপ্যায়ন করা হয়। এমন সময় মোহাম্মদ শাহ সেই অতিথিদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আচ্ছা, আপনারাকে একটু আগে যে চা, শরবত, কুমিশ দিয়ে গেল, আপনারা কি তাকে চিনতে পারছেন? তখন অতিথিদের মধ্যে থেকে একজন খুব আগ্রহ দেখিয়ে বললেন, না, উনি কে বলুন তো? তখন মোহাম্মদ শাহ বলবে, ইনি হচ্ছেন এই পাড়ার এই তল্লাটের সবচেয়ে ধনী লোক ছিলেন। ছিলেন, ছিল বলেনি কিন্তু। কেন ছিলেন বললাম? কারণ তিনি আগে ছিলেন, এখন নেই। এই কথাটা যখন শুনলো তখন অতিথিদের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। কি নাম? কি নাম? কি? তখন সবাই জিজ্ঞেস করলো যখন নাম কি, তখন মোহাম্মদ শাহ বলল, আপনারা কি ইলিয়াসের নাম শুনেছেন? তখন অতিথিরা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ইলিয়াসের নাম শুনেছিলাম, ওনার নাম তো অনেক দূর ছড়িয়েছিল, ইনি হচ্ছে সেই ইলিয়াস। এইটা শোনার পরে অতিথিরা সত্যি একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেল, যে এই সেই ইলিয়াস যার কথা আমরা শুনেছিলাম, যাকে আমরা এখন পর্যন্ত দেখিনি, আজকে তাকে স্বয়ং একটা কর্মচারীর বেশে তাকে দেখছি। এটা ভেবে সত্যি অতিথিরা চমকে গেল। তারপরে অতিথিদের মধ্যে একজন মোহাম্মদ শাহকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমরা কি ইলিয়াসের সঙ্গে কথা বলতে পারি? তখন মোহাম্মদ শাহ বলে, নিশ্চয়, কেন পারবেন না? তখন মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাক দেয়, বাবাই, একটু এদিকে আসবে। এবার তোমাদের মনে অনেকে প্রশ্ন হতে পারে, বাবাই শব্দের অর্থ কি? বাবাই শব্দের অর্থ হলো ঠাকুরদা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করতেন। আর যেহেতু বাবাই কথার অর্থ ঠাকুরদা, তাহলে ঠাকমা, তাহলে ইলিয়াসের স্ত্রীকে ঠাকমা বলতেন। তো
তো ইলিয়াসকে ডাকা হলো, ইলিয়াস আসলো এবং তাদের সঙ্গে চা কুমির শরবত পান করছে। অতিথিদের মধ্যে একজন খুব আগ্রহের সহিত জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার আগেকার কথা ভেবে আর এখনকার কথা ভেবে কষ্ট হয় না? তখন ইলিয়াস বলে, এই কথাটা আমাকে জিজ্ঞেস না করে আপনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, কারণ মেয়ে মানুষই ভালো বলতে পারবে, কারণ মেয়েরাই সংসারটাকে চালায়, কারণ সংসার সুখে হয় রমণীর গুণে, তাই এই বিষয়টা একটা মেয়েই ভালো বলতে পারবে। তখন ইলিয়াস তার স্ত্রীকে ডাকলো। সেই বৃদ্ধা স্ত্রী শামসেমাগি পর্দার আড়াল থেকে তাদের প্রশ্নের সমস্ত উত্তর দিতে থাকে। ইলিয়াসের স্ত্রী বলতে থাকে, আমাদের যখন ধন সম্পত্তি প্রাচুর্য ছিল তখন আমরা কেউ কোনোদিন সুখ পাইনি, আমরা কখনো সুখের মুখ দেখিনি, কিন্তু আজকে সবকিছু হারিয়ে যখন আমরা সর্বহারা হয়ে গেছি তখন আজকে আমরা মানে সুখের মুখ দেখেছি, আর আমরা 50 বছর ধরে এই সুখটাকে খুঁজছি। যখন আমাদের ধন সম্পদ ছিল তখন আমরা প্রতিনিয়ত রাত্রে অশান্তি লেগে থাকতো, অশান্তি, আমরা স্বামী স্ত্রীর মনের মধ্যে মিল ছিল না, আমাদের সব সময় টেনশন হতো, গরুর বাচ্চাগুলো ঘোড়ার বাচ্চাগুলো চাপা পড়ে মরে যাবে না তো, ভালো ভালো ঘোড়াগুলো চুরি হয়ে যাবে না তো, আমাদের মনের মধ্যে মিল ছিল না, আমাদের মধ্যে কথায় কথায় ঝামেলা বেঁধে যেত, আমরা ঈশ্বরের সেবা করতাম না। কিন্তু আজকে দেখুন আমরা সবকিছু হারিয়ে আজকে আমরা কত সুখে আছি, 50 বছর ধরে এই সুখটাকে খুঁজেছি, আর আজকে সবকিছু হারিয়ে আজকে আমরা কত সুন্দর বসে ঈশ্বরের আরাধনা করছি, দুজনে একে অপরে মন খুলে কথা বলছি। এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়গুলো শুনে অতিথিদের মধ্যে একজন খুব হাসছে, হ্যাঁ এটা কি করে হয়, আগে টাকা পয়সা ছিল এখন নেই, আর আপনি বলছেন এখনই ভালো আছি, এটা শুনে টিটকারি মেরে বলতে থাকে। তখন ইলিয়াসের স্ত্রী বলছে, আমি তামাশা করছি না, এটা তামাশা নয়, আমি তামাশা করছি না, আমি যা বলছি সত্য বলছি। এই কথাগুলো শুনে অতিথিদের মধ্যে আরো হাসির অট্টরোল বেড়ে যায়। তখন ইলিয়াস তার স্ত্রীর পাশে থেকে যোগ্য স্বামীর পরিচয় দিয়েছে। ইলিয়াস তার স্ত্রীকে সব মানে সাপোর্ট করে বলতে থাকে যে আমার স্ত্রী যা বলছে এটা সত্য। তার মানে অর্থাৎ বন্ধুগণ আপনারা হাসবেন না, এটা তামাশা নয়। এই যে দুটো লাইন, আমি তামাশা করছি না আর এটা তামাশা নয়, এই দুটো লাইন ওরা স্বামী স্ত্রী বলেছিল। স্ত্রী কোনটা বলেছিল, আমি তামাশা করছি না আর এটা তামাশা নয়, এটা বলেছিল ইলিয়াস। তাই এই দুটো লাইন আমাদের খুব মাথায় রাখতে হবে যত্ন সহকারে, কারণ এই প্রশ্নটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় ডিবেট বেঁধে যায়। তাই এই প্রশ্নটা যাতে আমরা খুব সহজে সুন্দরভাবে যাতে মনে রাখতে পারি। তখন এই কথাটা যখন ইলিয়াস তার বলল, স্ত্রীর সপক্ষে যখন কথাটা বলল, তখন ওদের মধ্যে একজন ছিল কে, মোল্লা। এই মোল্লা এবার কিন্তু ইলিয়াসের কথাটাকে সাপোর্ট করছে, সমর্থন জানিয়ে বলছে, হ্যাঁ ইলিয়াস যা বলল তা সত্য এবং সেটা পবিত্র গ্রন্থে লেখা আছে। এই কথাটা যখন শুনলো, তখন শোনার পরে অতিথিদের সবার মুখের হাসি বন্ধ হয়ে গেল এবং সবাই ভাবতে শুরু করলো যে ইলিয়াস যা বললো সত্যি, ঠিকই বলেছে। তাহলে এই যে প্রশ্নটা দেখো, প্রথম দিকে মনে হচ্ছিল যে খুব একটা ভালো সে দিন যাপন করবে, কিন্তু শেষের দিকে আমরা এসে দেখলাম যে তার উত্থান থেকে কিভাবে তার পতনটা হলো, আমরা সেটাই কিন্তু দেখলাম। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর এরপরে তোমাদের কি ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা, এখানে ফার্স্ট লাইনে একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে, সে ধনীও নয় গরিবও নয়। এই যে লাইনটা রয়েছে, সে ধনীও নয় গরিবও নয়, এই লাইনটা একটা, আর সে নিজে ধনীও নয় গরিবও নয়, এই দুটো লাইন আছে। এই দুটো লাইন কে নিয়ে তোমাদের মনের মধ্যে যাতে কোনো গন্ডগোল না হয়। যদি বলে সে ধনীও নয় গরিবও নয় তাহলে এটার উত্তর হবে ইলিয়াস, আর যদি বলে সে নিজে ধনীও নয় গরিবও নয় তাহলে এটার উত্তর হবে মোহাম্মদ শাহ। এই প্রশ্নটা নিয়ে অনেক ছেলে মেয়েদের মনের মধ্যে বিতর্ক বেঁধে যায়, এটা একটা, আর আমি তামাশা করছি না এটা তামাশা নয়। এই যে দুটো প্রশ্ন অবশ্যই মাথায় রাখবে। আর সমস্ত ভিউয়ার্সদের জন্য আমার একটা প্রশ্ন, ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলো কে চুরি করেছিল, এটা তোমরা কমেন্টে উত্তর দিয়ে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।